নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বাংলার ডেমোগ্রাফিক পরিবর্তন, সীমান্ত নিরাপত্তা ও আইনের শাসন, নতুন সরকারের করণীয়, মানে কি করণীয়। তো বন্ধুরা, আজকের যে বিষয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? সীমান্ত রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ কি আজ বড় এক নিরাপত্তার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে? কারণ কি আমাদের আন্তর্জাতিক সীমান্ত অনেকটা লেগে রয়েছে। ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ একটা খুবই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। ডেমোগ্রাফিক পরিবর্তন, অনুপ্রবেশ, ভুয়ো পরিচয়পত্র, প্রশাসনের ভিতরের দুর্নীতি, এই সব কিছু কি আগামী দিনের বাংলাকে আরও অস্থির করে তুলতে পারে? গত কয়েক দশক ধরে বারবার অভিযোগ উঠছে সীমান্ত পেরিয়ে অবৈধ মানুষের প্রবেশ। সীমান্ত পেরিয়ে অবৈধ মানুষ প্রবেশ করছে, তারপর ধীরে ধীরে তৈরি হচ্ছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এমনকি চাকরিও পেয়ে যাচ্ছে, প্রশাসনে পদও পেয়ে যাচ্ছে। ভাবুন। কিন্তু প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্র আইনের মধ্যে থেকে কিভাবে এই সমস্যার মোকাবেলা করতে পারে? কিভাবে প্রকৃত ভারতীয় নাগরিকের অধিকার রক্ষা করা যাবে, আবার নিরাপদ কাউকে হয়রানিও করা হবে না? সমস্ত বিষয়ের ওপর আলোচনায় আসবো বন্ধুরা। আজকের এই বিষয় আমরা বিশ্লেষণ করব বাংলার বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি, প্রশাসনিক দুর্বলতা এবং নতুন সরকারের সম্ভাব্য করণীয়। তো মেন 4-5টা পয়েন্ট যেটা আমাদের আজ আলোচনার বিষয় হবে। বাংলার বর্তমান পরিস্থিতি ভৌগোলিক দিক থেকে দেখেও, নিরাপত্তা ঝুঁকি নাকি সেটা বাংলা, ওভারঅল ইন্ডিয়ার নিরাপত্তা, প্রশাসনিক দুর্বলতা আগে তো খুবই ছিল, নতুন সরকার আসার পর এই জিনিসটাকে স্পেশালি দেখতে হবে, এবং নতুন সরকারের সম্ভাব্য করণীয় কী করতে পারে। তো এবার আসি আমি ডেমোগ্রাফিক পরিবর্তন আসলে কি, এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ যে আমরা বলছি সেটা আসলে কি। ডেমোগ্রাফিক পরিবর্তন মানে হলো কোনো অঞ্চলের জনসংখ্যার গঠন বদলে যাওয়া। কোনো একটা স্পেসিফিক এরিয়ায় জনসংখ্যার গঠন বদলে যাওয়া। এটি বিভিন্ন কারণে হতে পারে। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের জন্য অভিবাসন, শিল্পায়ন, অথবা সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ। তো প্রথম 3টি পয়েন্ট আপনারা বুঝতে পারছেন। স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধি, যেটা একদমই এখন হচ্ছে না। কর্মসংস্থানের জন্য অভিবাসন, সেটাও কিন্তু একদমই নয়। শিল্পায়ন বন্ধ হয়ে গেছে। তাহলে লাস্ট পয়েন্ট থেকে যাচ্ছে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকায় বহু বছর ধরেই এখানে অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক হয়েছে। অনেকে দাবি করেন বিগত কয়েক দশকে সীমান্ত দিয়ে বেআইনি প্রবেশ করা কিছু মানুষ ধীরে ধীরে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, আর এই প্রক্রিয়াকে সহজ করেছে দুর্নীতি, রাজনৈতিক স্বার্থ এবং নথি জালিয়াতি। এইগুলো কতটা আপনারা মানছেন আপনারা সবই জানেন, কিন্তু বাস্তবটা বারবার আপনাদের সামনে তুলে ধরা দরকার। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার বন্ধুরা, সব সীমান্তবর্তী এলাকায় মানুষ বা সব অভিবাসী বেআইনি নন। অনেকের বৈধ কাগজপত্র আছে, অনেকে বহু বছর ধরে আইন মেনে বসবাস করছেন। তাই কোনো পদক্ষেপই যেন সাম্প্রদায়িক বিদ্বেষ বা নিরাপদ মানুষকে হয়রানিতে পরিণত না করে, বা হয়রানিতে তাদেরকে পরিণত হতে না হয়, সেটাই গণতন্ত্রের মূল শর্ত। অনুপ্রবেশ কিভাবে নিরাপত্তা সমস্যায় পরিণত হয়, অনুপ্রবেশ কিভাবে রাজ্য বা দেশের নিরাপত্তার
সমস্যায় পরিণত হয়। কেন অনুপ্রবেশকে নিরাপত্তা সমস্যা হিসাবে দেখা হয়, এই জিনিসগুলো বুঝতে হবে। প্রথম কারণ, পরিচয় যাচাইয়ের অভাব, আইডেন্টিটি ঠিকমতো যাচাই করা হয় না। যখন কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসে তখন প্রশাসনের কাছে তার প্রকৃত পরিচয়, অতীত বা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট তথ্য থাকে না। কী কারণে এসছে, অনেকে মেডিকেল পারপাস আসে, কতদিনের জন্য এসছে ভিসা নিয়ে, তারা ফিরে যাচ্ছে কি না, প্রত্যেকটা তথ্য কিন্তু যাচাই করা খুবই দরকার। দ্বিতীয় কারণ, নথি জালিয়াতি চক্র। ওখান থেকে কোনো একটা বাহানা নিয়ে অন্য দেশ থেকে আমাদের সীমান্ত পেরিয়ে আমাদের দেশে ঢুকলো, সেইখানে একটা নেটওয়ার্ক চলছে, যেটা আপনারা আগেও দেখে এসছেন, নথি জালিয়াতি চক্র। যদি দুর্নীতিগ্রস্ত চক্রের মাধ্যমে ভোটার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, জন্ম শংসাপত্র বা আধার কার্ড তৈরি হয়ে যায়, তখন একজন অবৈধ ব্যক্তি কার্যত সিস্টেমের ভেতরে ঢুকে পড়ে। তৃতীয় কারণ, নিরাপত্তা ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে এ ধরনের পরিস্থিতি চোরাচালান, মানব পাচার, জাল নোট, অস্ত্র পাচার, ড্রাগস পাচার কিংবা সংগঠিত অপরাধের সুযোগ বাড়তে পারে, আর বেড়েই চলেছে দিনের পর দিন, যেটা এই সরকার, নতুন সরকার আসার আগে অবধি আপনারা প্র্যাকটিক্যালি দেখে এসেছেন। চতুর্থ কারণ যদি বলি বন্ধুরা, প্রশাসনিক ভারসাম্য নষ্ট হওয়া। যদি বেআইনিভাবে তৈরি নথির ভিত্তিতে কেউ সরকারি সুবিধা বা চাকরি পেয়ে যায়, তাহলে প্রকৃত নাগরিক বঞ্চিত হবে। আর যেটা হয়নি তা নয়, অনেক প্রমাণও রয়েছে যে বাইরের দেশ থেকে এসে এখানে চাকরি করছে, প্রশাসনিক পদে বসে রয়েছে, ধরাও পড়েছে। স্পেসিফিক্যালি আমি নাম নিচ্ছি না, সেই দিকে বিশেষ নজর দিতে হবে। এই কারণেই সীমান্ত নিরাপত্তা শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি অর্থনৈতিক, প্রশাসন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। অতীতে কোথায় কোথায় প্রশাসনিক ব্যর্থতা হয়েছে, এর আগে কোথায় কোথায় প্রশাসনিক ব্যর্থতা হয়েছে, এই নিয়ে একটু আলোচনা করা খুবই দরকার। সমালোচকদের মতে বিগত কয়েক দশকে কয়েকটি বড় ব্যর্থতা পরিস্থিতিকে জটিল করেছে। তার মধ্যে নাম্বার 1, সীমান্ত নজরদারির দুর্বলতা। আপনারা জানেন অনেক লম্বা এরিয়া, কয়েক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার কাঁটাতারের বেড়াই ছিল না, সেখানে নাকি জমি দেওয়া হয়নি, আন্ডারস্ট্যান্ডিং নেই, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারস্ট্যান্ডিং ছিল না। অনেক এলাকায় নদী, চর ও দুর্গম সীমান্ত অঞ্চল কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। দ্বিতীয় পয়েন্ট, স্থানীয় স্তরে দুর্নীতি। স্থানীয় স্তরে প্রচুর দুর্নীতি হয়েছে। অভিযোগ রয়েছে কিছু অসাধু দালাল ও প্রশাসনিক কর্মী টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করতে সাহায্য করেছে, যেটার প্রমাণও আপনারা পেয়েছেন। তৃতীয় পয়েন্টে যদি আসি, রাজনৈতিক স্বার্থ। সবাই এই কথাটা বলে থাকেন, রাজনৈতিক স্বার্থ। বিরোধীদের দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে বিরোধীরা যে ভোট ব্যাংক রাজনীতির কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। চতুর্থ পয়েন্ট, ডিজিটাল ডাটাবেসের অভাব। বারবার বলে আসছি, সব কিছু ডিজিটালাইজড করতে হবে। আগের দশকগুলোতে তথ্য প্রযুক্তি এত শক্তিশালী ছিল না, ফলে এই একই ব্যক্তি একাধিক পরিচয় নথি বানাতে পেরেছে বলে অভিযোগ রয়েছে। যেটা ডিজিটালাইজড যদি থাকতো বা এখনও যদি করা যায়, তাহলে এক ব্যক্তি সে বারবার আলাদা আলাদা নামে নথি করতে পারবে না। তার কারণ তার ফিঙ্গারপ্রিন্ট, তার রেটিনা স্ক্যান, সব কিছু কিন্তু এই ডিজিটালাইজড করতে হবে। ফিফথ পয়েন্ট যদি বলি, আন্তঃবিভাগীয় সমন্বয়ের অভাব। কোলাবোরেশন বা কোঅপারেশন যেটা নেই। পুলিশ, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান দুর্বল ছিল বা ছিলই না, যেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের মধ্যে একদম কোঅপারেশন ছিল না। এবার বন্ধুরা,
ভাবতে হবে নতুন সরকার কি কি আইনসম্মত পদক্ষেপ নিতে পারে। আইনসম্মত নতুন সরকার এসে কি কি আইনসম্মত পদক্ষেপ নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি নতুন সরকার আইনের মধ্যে থেকে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। চলুন ধাপে ধাপে দেখি সম্ভাব্য করণীয়গুলো কি। সীমান্ত ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করা। সীমান্ত ব্যবস্থা বলতে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হয়ে গেছে, অলরেডি বিএসএফকে জমি দেওয়া শুরু হয়ে গেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জাস্ট ইলেকশনের আগে বলে গেছিলেন উইদিন 45 ডেজ এটা কমপ্লিট করব, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে সীমান্ত ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর, ওটা কি? ড্রোন নজরদারি। শুধু কাঁটাতারের বেড়া দিয়ে দিলাম সেখানে কিন্তু থেমে থাকলে হবে না, ড্রোন নজরদারি। স্মার্ট ফেন্সিংয়ের মধ্যে অনেক কিছু আছে বন্ধুরা, এটা বুঝতে হবে। থার্মাল ক্যামেরা ওখানে রাখতে হবে। রিভার পেট্রোলিং, যেখানে ফেন্সিং দেওয়া সম্ভব নয়, নদী বয়ে গেছে, সেখানে রিভার পেট্রোলিং 24/7 এবং এআই ভিত্তিক মনিটরিংয়ের ব্যবস্থার মাধ্যমে সীমান্তকে আরও শক্তিশালী করা যেতে পারে। বিশেষ করে রাতের সময় ও নদীপথে নজরদারি বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুয়ো নথিচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান। যে ভুয়ো নথিচক্র আছে, যারা ডুপ্লিকেট আইডেন্টিটি বানাচ্ছে, সেই নেটওয়ার্কটার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাতে হবে। একটা স্পেশাল টাস্ক ফোর্স টিম তৈরি করতে হবে। সরকার চাইলে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে পারে, যারা শুধু নথি জালিয়াতি চক্র ধরার কাজ করবে। ইনপুট নেবে, লোকাল ইনপুট, ইন্টেলিজেন্স থেকে। সব কিছু কিন্তু সম্ভব। যে কর্মকর্তা বা কর্মচারী বেআইনি নথি তৈরিতে যুক্ত থাকবে তার বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম, জন্ম শংসাপত্র, ভোটার ডেটা, ভূমি রেকর্ড এবং নাগরিক নথি সব কিছুকে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনা যেতে পারে। সমন্বিত করে, কম্বিনেশন করে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা যেতে পারে। আর সেটা করতে হবে যাতে একই ব্যক্তি একাধিক পরিচয় সিস্টেমের মধ্যে ঢুকতে না পারে। প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করার মতো। সরকারি চাকরিতে পুনরায় নথি যাচাই। অলরেডি যারা এখন সরকারি চাকরিতে আছে, বিগত যে ডাউটফুল পিরিয়ডটা রয়েছে, সেই পিরিয়ডের মধ্যে আপনাদেরকে বুঝতে হবে সরকারি নথি যাচাই, নতুন করে যাচাই করতে হবে। এখানে অত্যন্ত সতর্কতা দরকার। সরকার চাইলে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রশাসনিক পদে থাকা কর্মীদের নথি পুনরায় যাচাই করতে পারে, তবে তা অবশ্যই আইনের মধ্যে এবং আদালতের নির্দেশিকা মেনে কাজ করতে হবে। কোনো ব্যক্তিকে শুধু সন্দেহের ভিত্তিতে চাকরি থেকে সরানো যাবে না। প্রমাণ, তদন্ত, আইনি প্রক্রিয়া, এই তিনটি বাধ্যতামূলক হওয়া উচিত। ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল। বন্ধুরা, যাদের নাগরিকত্ব নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে তাদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করা যেতে পারে। ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল, ডিলে করলে হবে না। তবে প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করতে হবে। এবার আসি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয়, যেটা বহুদিন ধরে এই কোঅপারেশন বা কোঅর্ডিনেশন ছিল না। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সমন্বয়, বিএসএফ, এনআইএ, ইন্টেলিজেন্স ব্যুরো এবং রাজ্য পুলিশের মধ্যে তথ্য ভাগাভাগি আরও শক্তিশালী করতে হবে। তথ্য ভাগাভাগি বা কোঅপারেশনটা মজবুত করতে হবে, আরও শক্তিশালী করতে হবে। মানব পাচার ও দালাল চক্র ভাঙা, এটা একটা বড় বিষয়। যে মানব পাচার বা দালাল চক্র যেটা অলরেডি সিস্টেমের মধ্যে ঢুকে রয়েছে, সেটাকে ভাঙতে হবে। অনেক সময় সীমান্ত পেরিয়ে আসা মানুষ নিজেরাই বড় অপরাধ চক্রের শিকার হন। তাই শুধু অনুপ্রবেশকারী নন, পুরো পাচার নেটওয়ার্ক ধ্বংস করা জরুরি। নেক্সট পয়েন্ট যদি বলি বন্ধুরা, কাউকে নিজ দেশে ফেরত পাঠানো কি এত সহজ? মনে করুন কাউকে আইডেন্টিফাই করলেন সে এই দেশের নাগরিক নয়,
বিগত 5-10 বছর 15 বছরের মধ্যে সে এই দেশে এসেছে, কিন্তু তাকে কি সে নিজ দেশে ফেরত পাঠানো এতই সহজ? অনেকে মনে করেন কাউকে শনাক্ত করলেই সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো সম্ভব, কিন্তু বাস্তবে বিষয়টি অত্যন্ত জটিল ও আন্তর্জাতিক আইনের সঙ্গে জড়িত। প্রথমত, প্রমাণ করতে হবে ওই ব্যক্তি সত্যিই অন্য দেশের নাগরিক কিনা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট দেশকে তাকে গ্রহণ করতে হবে। তৃতীয়ত, পুরো প্রক্রিয়াটি আদালত ও মানবাধিকার আইনের আওতায় হয়, সেটা দেখতে হবে। ভারতের সংবিধান ও বিচার ব্যবস্থা কাউকে বিনা প্রমাণে শাস্তি দেওয়ার অনুমতি দেয় না। তাই যে কোনো পদক্ষেপ হতে হবে স্বচ্ছ, প্রমাণভিত্তিক এবং বৈধ আইনি কাঠামোর মধ্যে। প্রত্যেকটা জিনিস কিন্তু সিস্টেমের মধ্যে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে। সাধারণ মানুষের কি ভূমিকা থাকতে পারে এই ব্যাপারগুলোর মধ্যে? সাধারণ মানুষেরও কিন্তু ভূমিকা রয়েছে। সেগুলো কি? দেখুন, শুধু সরকার নয়, সরকার চাইলেই সব কিছু করে দেবো তাও নয়, সাধারণ মানুষের ভূমিকা আছে। শুধু সরকার নয়, সাধারণ মানুষেরও বড় দায়িত্ব রয়েছে। ভুয়ো নথি তৈরি করানো, বেআইনি দালাল চক্রের সাহায্য করা, যে বেআইনি দালাল চক্র চালাচ্ছে তাকে সাহায্য করা, ডাইরেক্ট ইনডাইরেক্ট, অথবা টাকার বিনিময়ে পরিচয় ভাড়া দেওয়া। অনেকে আধার কার্ড দিয়ে দিচ্ছেন সেই রকম ডুপ্লিকেট বানানোর জন্যে, টাকার বিনিময়ে পরিচয় ভাড়া দেওয়া, এগুলো গুরুতর অপরাধ। মানুষকে সচেতন হতে হবে, জনগণকে সচেতন হতে হবে। কোনো সন্দেহভাজন বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে প্রশাসনকে জানানো উচিত সত্ত্বর। তবে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। নিজে আইন তুলে নিয়ে তার সাথে মারপিটাই বা অন্য কিছু করবেন না, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। কারণ গণতন্ত্র এই শিক্ষা দেয় না। গণতন্ত্রে বিচার করার অধিকার আদালতের, জনতার নয়। নেক্সট পয়েন্ট যদি বলি, রাজনৈতিক বিতর্ক বনাম বাস্তব সমাধান। তো বন্ধুরা, এর মধ্যে প্রচুর রাজনৈতিক বিতর্ক রয়েছে, তার মধ্যে থেকেও বাস্তব সমাধান কিভাবে সম্ভব, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বক্তব্য অনেক আছে। কিন্তু বাস্তব সমাধান শুধুমাত্র উত্তেজনাপূর্ণ ভাষণে সম্ভব নয়। প্রয়োজন দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী সীমান্ত নিরাপত্তা, ডিজিটাল স্বচ্ছতা এবং দ্রুত আইনি প্রক্রিয়া। একদিকে যেমন দেশের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, অন্যদিকে তেমনি গুরুত্বপূর্ণ নিরপরাধ নাগরিকের অধিকার রক্ষা করা। কোনো নিরপরাধ ব্যক্তি যেন এর মধ্যে ফেঁসে না যায়। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই একটি দায়িত্বশীল সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। তো বন্ধু, এবার কনক্লুশন যদি আমরা বলি, এতটা যে টপিক আপনারা শুনলেন বা আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম, কমেন্টস তো অবশ্যই লিখবেন। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে সুশাসন, স্বচ্ছতা এবং আইনের শাসনের উপর। আইনের শাসনের উপর, যেটা বারবার বলে আসছি, শাসকের আইন নয়, আইনের শাসন প্রচলন করতে হবে। ডেমোগ্রাফিক পরিবর্তন নিয়ে উদ্বেগ থাকতে পারে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সমাধান কখনো ঘৃণা নয়। সমাধান হলো শক্তিশালী প্রশাসন, প্রযুক্তি নির্ভর নজরদারি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সংবিধানের প্রতি পূর্ণ সম্মান। একটি নিরাপদ বাংলা, একটি শক্তিশালী ভারত এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আইনকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের মতামত কি এই বিষয়ের ওপর অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। প্রত্যেক ব্যক্তির কমেন্টস কিন্তু আমার পক্ষে খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আমার চ্যানেল সোনার বাংলা ভিশন, আমি সুব্রত সরকার, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকের এপিসোড আর লম্বা না করে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নেক্সট নতুন একটি বিষয়ের ওপর আলোচনায় আসব। জয় হিন্দ, বন্দে মাতরম।